নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দ্য বিগ স্টোরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সকলের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই আজকের বাংলার রাজনীতি এক অদ্ভুত কিছু দৃশ্য দেখছে। এই দ্য বিগ স্টোরিতে আমরা এই বিগ স্টোরিগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব। তার কারণ বাংলার রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু পট পরিবর্তনের পর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কেমন যেন উল্টো ছবি। তার কারণ 2011তেও এই রাজ্যে একবার পট পরিবর্তন হয়েছিল। সেই 2011তে পট পরিবর্তনের সময় আমরা যে ছবিটা দেখেছিলাম, এবার তো সেই ছবিটা দেখছি না। তার কারণ 2011 সালে পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করেছিলাম একেবারে ফলাফল ঘোষণার মধ্যবর্তী অবস্থায় তৎকালীন মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি রাজ্যপালের কাছে গিয়ে তার ইস্তফা পেশ করেছিলেন। কিন্তু বর্তমান যিনি ক্ষমতার অলিন্দে ছিলেন, অর্থাৎ যিনি এই মুহূর্তে বিদায়ী মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন আমি হারিনি, আমি গদি ছাড়ব না। এর যা কেন বলছেন সেটা তিনি বলবেন। শুধু তাই বলছেন নয়, তার পাশাপাশি তিনি আবার এটাও দাবি করছেন এখন যে ইন্ডিয়া টিমের, মানে ওই INDI অ্যালায়েন্স যাকে বলা হয়, ওই ইন্ডিয়া টিমের সমস্ত সদস্যকে নাকি তিনি ফোন করেছেন, সকলেই নাকি তাকে ধন্যবাদ জানিয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন প্রত্যেকেই তাকে নাকি ফোন করেছেন এবং তার পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং তারা প্রত্যেকেই নাকি দেখা করতে ওনার সঙ্গে বাংলায় আসবেন এবং তিনি নাকি ইন্ডিয়া টিমটাকে মজবুত করবেন এবং তিনি এই মুহূর্তে সাধারণ মানুষ এবং মুক্ত বিহঙ্গ। শুনুন কি বলছেন। I am grateful to all my India team's leaders. Sonia ji rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, Tejaswi, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United India Alliance, Indian Alliance, they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow, and one by one everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. I get full life for service to the people, but now I am free bird. So I have to do some work that I manage to do it. কি বলুন তো, আপনারা শুনলেন, আমিও মন দিয়ে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এবং তিনি পরিষ্কার বলছেন যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এরা সবাই নাকি তাকে ফোন করেছেন। হয়তো করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সোনিয়া গান্ধী ফোন করেছেন তো, রাহুল গান্ধী ফোন করেছেন তো? আপনারা বলছেন আমি কেন এই প্রশ্ন তুলছি, তাই তো? খেয়াল করে দেখুন, এই নির্বাচন প্রাককালেই বা নির্বাচন চলাকালীন কিন্তু রাহুল গান্ধী এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, এবং এবার এই বাংলায় কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং যে কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল ওই CPM-এর সঙ্গে হাত ধরাধরি করে, তারা কিন্তু অন্তত 2টো আসন ছিনিয়ে নিয়েছে। সুতরাং সেই রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এবং তিনি নাকি আসবেন, সোনিয়া গান্ধী আসবেন, রাহুল গান্ধী আসবেন বাংলায় ওনার সঙ্গে দেখা করতে, আরও যাদের নাম বললেন তারা প্রত্যেকেই আসবেন। আমাদের নজর থাকবে কজন আসছেন, সত্যিই আসছেন কিনা ওনার সঙ্গে দেখা করতে, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি বলছেন উনি নাকি INDI জোটকে শক্তিশালী করবেন। কিভাবে করবেন?
আইএনডিআই জোটকে? নিজে হেরে গেছেন, নিজের দলকে জেতাতে পারেননি তিনি, তারপরে আইএনডিআই জোটকে, হ্যাঁ যদি জিতে যেতেন তাহলে তিনি করতেন, একটা যুক্তি থাকতো, কিন্তু হেরে যাওয়ার পর কিভাবে করবেন? আইএনডিআই জোটের মধ্যেই তো এমনিতেই একটা দ্বন্দ্ব তৈরি হয়ে রয়েছে, সেই জোটের প্রধান কে হবে তাই নিয়ে একটা টাগ অফ ওয়ার রয়েছে। আবার ওই জোটে কিন্তু বামেরাও রয়েছে, এটাও মনে রাখতে হবে। উনি বললেন না যে কোনো কেন্দ্রীয় বাম নেতৃত্ব ওনার সঙ্গে দেখা করতে আসবেন কিনা, আইএনডিআই জোট ওটা কিন্তু এড়িয়ে গেছেন তিনি। আইএনডিআই জোটে তো বামেরাও আছে আমি জানি, কেন ডি রাজা আসবেন না? উনি ফোন করেননি নাকি? তো সুতরাং কে আসছেন কে আসছে না সেটা যেমন আমাদের নজর থাকবে, ঠিক তেমনভাবে এই ইন্ডিয়া জোটকে তিনি কিভাবে শক্ত করছেন বা পোক্ত করছেন সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলছেন তিনি ফ্রি বার্ড, তিনি এখন মুক্ত বিহঙ্গ। তাহলে তিনি যদি ফ্রি বার্ড হন, কোথাও যদি আটকে না থাকেন, তাহলে পদত্যাগ করতে অসুবিধাটা কোথায়? তিনি পদত্যাগ করছেন না, বলছেন তিনি পদত্যাগ করবেন না, আবার তিনি বলছেন তিনি মুক্ত বিহঙ্গ। কি করে হলো? তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তো তিনি পদে রয়েছেন, পদে থাকলে তো তিনি মুক্ত হতে পারছেন না, তাহলে তিনি মুক্ত না পদযুক্ত? মিলছে না তো উত্তরটা, মিলছে কি? অঙ্ক মিলছে না। এই অবস্থায় যদি আমরা দেখি যে এই বাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ওই যে বললাম একেবারে শুরুতেই যে ছবিগুলো 2011-তে লক্ষ্য করা গিয়েছিল, 2026-এ তা লক্ষ্য করা যাচ্ছে না। 2011, 2016, এমনকি 2021-এও ভোট পরবর্তী সন্ত্রাস লক্ষ্য করা গেছে। 2026-এর নির্বাচনের পর আমরা কিন্তু সেভাবে ভোট পরবর্তী সন্ত্রাস বলতে যা বোঝায় তা কিন্তু দেখিনি। কালকে রাত্রে সেরকম কিছু ঘটনা ঘটেনি, কিন্তু কি অদ্ভুত দেখুন, নিউ টাউনে এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগটা উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। বিজেপি একটি বিজয় মিছিল করছিল, আর সেই বিজয় মিছিলেই নাকি হামলা চালানো হয় নিউ টাউনে। তৃণমূলের বিরুদ্ধেই এই হামলা চালানোর অভিযোগ করেছেন বিজেপি, এবং মধু মণ্ডল নামে এক যুবক আহত হন এই হামলায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত এখন শুরু করেছেন টেকনো সিটি থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে, 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতেছিল, তারপরে যে ভোট সন্ত্রাস সংগঠিত হয়েছিল, সেখানে বিজেপি কর্মীরা অভিযোগ করেছিলেন তাদের বাড়ির পর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, একাধিক কর্মীকে খুন করা হয়েছে। আর 2026-এ এসেও আমরা সেই বিজেপি জেতার পরেও বিজেপি কর্মীদেরই খুন হতে দেখছি, তাদের ওপরেই হামলা হতে দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি হারেননি, পদত্যাগ করবেন না, আর তাহলে দলীয় কর্মী সমর্থকরা কি তবে এই হামলা চালিয়ে যাবেন? উল্টো দিকের ছবিটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। তার কারণ বিজেপি বলেছে এবার ভয় আউট ভরসা ইন। এই ভয় আউট ভরসা ইনের কিন্তু অভিনব কিছু ছবি আমাদের সামনে এসেছে, এবং বিজেপির দলীয় নেতৃত্ব খুব ভালো করেই জানে যে দলের সবাইকে কন্ট্রোল করাটা অত্যন্ত কঠিন সাধ্য বিষয়। আর ঠিক সেই কারণে একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু এই বার্তাটা দেবার চেষ্টা করে গেছেন যে শান্ত থাকবেন, কোথাও কোনো রকম অনভিপ্রেত ঘটনার মধ্যে জড়িয়ে পড়বেন না। তারপরেও গতকাল বোধহয় কিছু ঘটনা টুকটাক কয়েকটা ঘটেছে রাত্রিবেলায়। তার প্রসঙ্গে আজ বিজেপি নেতা দেবজিৎ বাবু তিনি কি বলছেন, আসুন একবার সেটা শুনি, তারপর আসছি আলোচনায়। যে তৃণমূলী কায়দায় আমাদের জয়ের পরেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তারপরে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের দিকে এসেছে, তারপরে কিছু অন্য দলের লোক, প্রধানত তৃণমূল কংগ্রেসের, তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। এই যে যারা স্বয়ং নিজে থেকে যারা
বিজেপি বলে দাবি করছে, স্বঘোষিত বিজেপি, তারা বিজেপি নন এবং এভাবে বিজেপিতে কেউ যুক্ত হতে পারেন না। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি, তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছে, যারা তৃণমূলে ছিল। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। মমতা বলেছেন ভোট পরবর্তী হিংসা হয়নি। ভাবরে, এর থেকে বড় এর থেকে বড় মিথ্যে, এ তো শতাব্দীর সেরা মিথ্যা কথা। ভোটের পরের দিন 2021-এর 2রা মে বিকেল থেকে পরের দিন অবধি রিপোর্টেড খুন হয়েছিল 18টা। আমরা দেবজিৎ সরকারের বক্তব্য শুনছিলাম। তিনি পরিষ্কার তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন এবং তিনি বলছেন যে যারা করেছেন তারা বিজেপির কেউ নন। উল্টো দিকে আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনটা শুনেছেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছেন যে তার কাছে খবর আছে তাদের বহু কর্মী সমর্থকরা ইতিমধ্যেই নাকি বিজেপিতে চলে গেছে, সে যাক তারা বাঁচতে যাচ্ছেন, এরকম টাইপের কিছু একটা মন্তব্য তিনি করেছেন। আর এখানে দেবজিৎ সরকার বলছেন যে কিছু তৃণমূলী লোকজন তারা বিজেপির দলের মধ্যে ঢুকে গিয়ে নিজেদেরকে বিজেপি বলে কিছু দলীয় কার্যালয়ের পতাকা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বটে, যেটা বিজেপি কখনোই সমর্থন করছে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসটা আপনারা প্রত্যেকে জানেন। দেবজিৎ সরকার নিজে উল্লেখ করলেন কতজন সেদিন ওই ভোট পরবর্তী সন্ত্রাসে হয়েছিল। প্রায় 17 জনের মৃত্যু ঘটেছিল, 17 জন মারা গিয়েছিল 2026-এর ভোট পরবর্তী সন্ত্রাসে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা মানুষের মনে এক অদ্ভুত রকমের প্রভাব ফেলেছিল। 2023 সালের পঞ্চায়েতেও 57 জনের মৃত্যু হয়েছিল। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনেও 6 জনের মৃত্যু হয়েছিল। মৃত্যুটা কিন্তু বাংলার ভোট রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু কি অদ্ভুত দেখুন, 2026-এর এত বড় একটা বিধানসভা নির্বাচন সংগঠিত হয়ে গেল, কোথাও কিন্তু খুন ঘটেনি, খুন হয়নি, কোনো মায়ের কোল ফাঁকা হয়নি, কারো সিঁদুর মুছে যায়নি। নির্বাচন কমিশনকে হ্যাটসঅপ করতে হয় তার জন্যে, কেন্দ্রীয় বাহিনীকে হ্যাটসঅপ করতে হয় তার জন্যে। খুব স্বাভাবিকভাবে এই রীতিটা বজায় থাকলো না। একটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি অন্য ধারায় বইছিল, কিন্তু সেটা বইতে দেওয়া হলো না। নিউ টাউনে নৃশংসভাবে একজনকে খুন করার অভিযোগ উঠছে বিজেপির সেই আবার কর্মী। বিজেপির বিজয় মিছিলে হামলা চালিয়ে খুন করার অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের দিকে। শুধু এখানেই শেষ নয়, জলপাইগুড়িতে, কুলতুলিতে, আবার হাড়োয়াতেও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে আসছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু বারবার সেই অভিযোগ উঠে আসছে। প্রশ্ন হচ্ছে একটাই, যে হেরে যাওয়ার পরেও বাংলার ওই সন্ত্রাসের সংস্কৃতি থেকে নিজেদেরকে কি তবে তৃণমূল কংগ্রেস সরাতে পারছে না? হেরে যাওয়ার পরেও তারা সন্ত্রাস কায়েম রাখছে কিসের স্বার্থে? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চাইছেন না, তিনি বলছেন তিনি হেরে যাননি। তার এই ধরনের বক্তব্য, এই ধরনের উচ্ছৃঙ্খল যারা দলীয় কর্মী রয়েছেন তাদেরকে কি অন্য বার্তা দিচ্ছে? প্রশ্ন কিন্তু সেখানে। তার কারণ এই ধরনের ঘটনাকে বিজেপি প্রশ্রয় দিচ্ছে না, তাদের শীর্ষ নেতৃত্ব দেবজিৎ সরকার বটেই, তাছাড়াও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এমনকি সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক ব্যক্তি কিন্তু বারংবার একটাই কথা বলেছেন, কোনো জায়গায় হিংসা নয়, কোনো দলীয় কার্যালয় দখল করার এই ধরনের পদ্ধতি বিজেপি বিশ্বাস করে না, বিজেপি করা যাবে না, মানে বিজেপি করলে সেটা করা যাবে না। কিন্তু তারপরেও এই ধরনের সন্ত্রাস ঘটছে। কিন্তু এইখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, বিজেপি যেটা বলছে সেটা যে তারা করে দেখাচ্ছে সেটারও একটা প্রমাণ আপনাদেরকে দিই।
অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে দেবজিৎ সরকার বলছিলেন যে কিছু লোকজন বাইরের থেকে এসে বিজেপিতে ঢুকে গেছে এবং তারা রাতভর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছে। সকালবেলায় দেখা গেল কিছু তৃণমূল কংগ্রেসের দপ্তরে তৃণমূল কংগ্রেসের পতাকা সরিয়ে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। দেবজিৎ সরকার পরিষ্কার বলছেন এটা বিজেপির কাজ নয়। আর সেই কারণেই আমরা কি দেখলাম, ওই দলীয় কার্যালয় আবার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়া হলো। বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই গতকালকে তৃণমূলের পার্টি অফিসের দখল নিয়েছিল বিজেপি, এমনটা অভিযোগ হয়। আজ সকালে সেই পার্টি অফিস ফেরত দেওয়া হয়। আরও একটি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় হস্তক্ষেপ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। নতুন 5টি প্লাস্টিকের চেয়ার পর্যন্ত কিনে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নির্দেশে ওখানকার বিজেপির নেতৃত্ব। অর্থাৎ কেউ ভুল করে যে কাজ করেছে তার খেসারত দিয়ে এক প্রকার ক্ষমা চেয়ে সেই দলীয় কার্যালয় আবার তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে দেওয়া চেয়ার নতুন করে বিজেপির তরফ থেকে কিনে দেওয়া হচ্ছে। এটা নতুন শিষ্টাচার আমরা বাংলার রাজনীতিতে দেখতে পাচ্ছি। বিজেপির দখলে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রটাও কিন্তু ফিরিয়ে দিয়েছে। তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক নিজে খুলে দিলেন তালা, কাউন্সিলরকে ফোন করে নাগরিক পরিষেবা দেওয়ার আহ্বান দিলেন। দমদম লক্ষ্মীনগর প্রাইভেট রোডের ঘটনা, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না দল, দলীয় কর্মীদের হুঁশিয়ারি একেবারে বিজেপির নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ বক্সির। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা নতুন শিষ্টাচার লক্ষ্য করছি। এমন উদাহরণ আরও আছে। বিজেপির ভয় আউট আর ভরসা ইন যে স্লোগান, সেই স্লোগানেই কি এবার ভরসা করছে মানুষ? দেখুন, ভোট রাজনীতিতে জয় পরাজয় থাকেই। আজকে যে জিতেছে কালকে সে হারতে পারে, কালকে যে জিতবে, আজকে যে হেরেছে কালকে সে জিততে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জয় পরাজয়টাকে স্পোর্টিংলি মেনে নিতে হয়, খেলার ক্ষেত্রেও যেমন মেনে নিতে হয়, রাজনীতির ক্ষেত্রেও মেনে নিতে হয়। কিন্তু অদ্ভুতভাবে আমরা সেটা বর্তমান যারা শাসক দল থেকে বিদায় নিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি না। বিশেষ করে তাদের যে প্রধান অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই বিষয়টা লক্ষ্য করতে পারছি না। উল্টে তিনি ইন্ডিয়া টিমের দিকে গোটা বিষয়টাকে ফেস আপ করছেন। এবং আজকে তিনি যে সাংবাদিক বৈঠকটা করছেন, খেয়াল করে দেখুন, আজকের এই সাংবাদিক বৈঠক তার পদত্যাগ করার জন্য নয়। তিনি পদত্যাগ করছেন কি করবেন না তিনি তার সাংবাদিক বৈঠকে কিন্তু বলেননি। তিনি বলছেন কখন, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে তখন, অর্থাৎ নিজে থেকে তিনি বলেননি। সাংবাদিকরা যখন পদত্যাগ নিয়ে প্রশ্ন করেছে তখন তিনি বলছেন তিনি পদত্যাগ করবেন না, কেন করবেন না, কি বৃত্তান্ত। আর তার আগে তিনি পুরো প্রেস কনফারেন্সটা করছেন ইংরেজিতে। কেন? ইংরেজিতে প্রেস কনফারেন্স করে তিনি ওই আইএনডিএ অ্যালায়েন্সকে কি বার্তা দিচ্ছেন যে আমাকে বাঁচান, বা আমি এখন জোটের খুঁটি ধরে বাঁচতে চাই, খড়খুটোর মতন আঁকড়ে ধরতে চাইছেন ওই আইএনডিআই অ্যালায়েন্সকে। যদি আইএনডিআই অ্যালায়েন্স তার কাছে এতটাই প্রিয় হতো তাহলে তো তিনি এবারের নির্বাচনে সরাসরি কংগ্রেসকে প্রস্তাব দিতে পারতেন যে আগামী 2029-এ আইএনডিআই অ্যালায়েন্সকে মজবুত করার জন্য এ বাংলায় আসুন, এবার আমরা আসন ভাগাভাগি করে লড়াই করি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস, যা 2011-তে আমরা করেছিলাম। সে সময় কংগ্রেস না থাকলে তৃণমূল কংগ্রেস 2011-তে জিততে পারতো কিনা সেটা একটা বিরাট বড় প্রশ্ন এখনো। কই, এমনটা তো তিনি তখন বলেননি। তিনি তো কংগ্রেসের যিনি প্রার্থী যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন। কার বি টিম, সি টিম, ভোট কাটুয়া, এ ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। যখন কংগ্রেসকে ভোট কাটুয়া বলেছেন তখন তার ওই আইএনডিআই অ্যালায়েন্সের কথা মনে পড়েনি। আর আজকে হেরে যাওয়ার পর তিনি বলছেন আইএনডিআই অ্যালায়েন্সের টিমের সব সদস্যরা তাকে ধন্যবাদ জানিয়েছে, তার সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকেই নাকি কলকাতায় আসছেন তার সঙ্গে দেখা করতে। সত্য মিথ্যা তো সময় বলবে, কিন্তু বর্তমান সময়ে বা বলছে যে এমনটা নয় তো
যে নির্বাচনে হেরে গিয়ে তিনি সেই হারটা স্বীকার না করে উল্টে একটা জেদাজেদির জায়গায় নিয়ে যাচ্ছেন গোটা বিষয়টাকে। বিশ্লেষকরা বলছেন এই গোটা বিষয়টা আদতে তৃণমূল কংগ্রেসের দলটার জন্য আরো ক্ষতিকর হবে। সেটা নেত্রী হিসাবে তিনি কি বুঝতে পারছেন না কিনা আমরা জানি না, বা বুঝতে পারলে তার হয়তো অন্য কোনো কৌশল থাকতে পারে। কি কৌশল সেটাও হয়তো সময় বলবে। এই ইন্ডিয়া টিমের সঙ্গে তিনি আদতে আগামীতে থাকতে পারবেন তো? তার কারণ অন্যান্য টিমের যারা রয়েছেন, কংগ্রেসের 2টো আসন রয়েছে এ বাংলায়, সিপিএম জোটবদ্ধ হয়ে লড়াই করলেও তারাও 2টো আসন তুলেছে। ফলে এইবার এই তৃণমূল কংগ্রেসকে ওই আইএনডিএ অ্যালায়েন্স থেকেই ছেটে ফেলে দেবে না তো তারা? সেই সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? সুতরাং এই মুহূর্তে খড়কুটো ধরে ওই জোটকে বাঁচার চেষ্টা নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে ইংরেজিতে ওই প্রেস কনফারেন্স করে টিমের সমস্ত সদস্যদের বোঝানোর চেষ্টা নয় তো। আর গোটা নির্বাচন জুড়ে যে বাংলা অস্মিতার কথা তিনি বলে গেলেন, বাংলা ভাষা নাকি নষ্ট হয়ে যাবে বিজেপি এলে, ধ্বংস হয়ে যাবে, অথচ সাংবাদিক সম্মেলনে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে প্রেস কনফারেন্স করছেন। এত প্রয়োজনীয়তা ছিল ইংরেজিটা প্রেস কনফারেন্স শুরু করার, পরের দিকে বলতে পারতেন জাতীয় প্রেস মিডিয়ার জন্যে, কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজিতে। এ পাবলিক হ্যায় ভাই, এ সব জানতা হ্যায়। আর বাংলার মানুষ কখনোই দীর্ঘস্থায়ী অত্যাচার, দীর্ঘস্থায়ী অনিয়ম, দীর্ঘস্থায়ী বেনিয়ম, বেলাগাম, দুর্নীতি পছন্দ করেনি। 34 বছর লেগেছিল বামেদের সরাতে, আর 15 বছর লাগলো তৃণমূলকে সরাতে। বাংলার রায়, বাংলার মানুষ বিজেপিকে টেস্টের জায়গা দিয়েছে। প্রয়োজন সময় বাংলার মানুষকে আবার সিদ্ধান্ত দেবে। এই মুহূর্তের সিদ্ধান্ত বাংলার মানুষ নিয়ে নিয়েছেন, এবং সেই সিদ্ধান্ত রাজ্যের প্রাক্তন শাসক দল যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি তাদের পক্ষে অনেক বেশি শুভ। আজ এখানেই শেষ করব বিগ স্টোরি। ভালো থাকবেন, নমস্কার।